নমস্কার দর্শক, আজকে আমরা আলোচনা করার জন্য এসছি বাঙালি ঐক্য মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক লিটন স্যারের কাছে। স্যার, আপনাকে চ্যানেলে স্বাগত। স্যার, নমস্কার। আজকে আমরা আলোচনা করতে চাই স্যার এসআইআর নিয়ে। আমরা তো এসআইআর এ অনেক রকম তথ্য শুনেছি স্যার, যে ভোটার লিস্ট, নাগরিকত্ব সবকিছু এসআইআর এর সাথে জড়িত। আমরা দুটো তথ্য পেয়েছি পশ্চিমবঙ্গের মাটিতে। একটা হচ্ছে ভোটার কার্ড থাকলেই সে নাগরিক। তো আজকের ডেটে আমরা বেশি সেই বিষয়ে আলোচনায় যাব না, কারণ অলরেডি মানুষ জেনে গেছে যে এই কথাটা কতটা মিথ্যে ছিল, যে ভোটার কার্ড থাকলেই নাগরিক। তাহলে তো এসআইআর এর আর দরকারই ছিল না স্যার, ভোটার কার্ড আছে তো সবাই নাগরিক। আর একটা তথ্য ছিল যে এসআইআর হোক যাই হোক, বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থীরা এখানে এসছে তাদের কারোরই একজনেরও নাম কাটা যাবে না। তো আমরা দেখব যে সেটাও কতটা বাস্তবতার মাটিতে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, কি দাঁড়াবে সেটা নিয়ে স্যার আজকে আমরা আলোচনা করব। স্যার, প্রথম আমরা যেটা জানি যে 30 লক্ষের কাছাকাছি লোকের ম্যাপিং হয়নি, যাদের 2002 এর ভোটার লিস্টে যে নিজের বা আত্মীয়র নাম ছিল না, তাদেরকে প্রথম ফেজে হিয়ারিং এ ডাকা হচ্ছে। তো এর ভিতরে স্যার অনেকগুলো ক্যাটাগরি আছে। যে ধরুন স্যার, কেউ আমি যে আলোচনার আজকের টপিকে স্যার আমরা অন্য কাউকে নিয়ে আলোচনা করছি না, বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থীরা পশ্চিমবঙ্গের মাটিতে আসতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণে। আমরা রিসেন্টলিও স্যার দীপু দাসের ঘটনা দেখেছি, তো আমাদের সবাই জানে কেন তারা এসছে। তো তাদের কি হবে? মানে ধরুন স্যার, কারোর 2002 এর লিস্টে নাম নেই, সে হয়তো 2002 এর পরে এসছে, বা হয়তো 2000 সালে এসছে, বা 95-তে এসছে, 2002 এর লিস্টে নাম ছিল না, কিন্তু সে অনেকদিন আগেই এসছে। কিন্তু কোনো কারণে সে এই যে স্যার ভোটার লিস্টে নাম থাকলেই সে নাগরিক, এইসবের চক্করে পড়ে হোক বা নিজেদের ভীতি থেকে হোক, সে সিএতে অ্যাপ্লিকেশন করেনি এবং আনম্যাপড রয়েছে। এই শ্রেণীর লোকেদের, বা কেউ হয়তো স্যার সিএতে অ্যাপ্লিকেশন করেছে, এখনো নাগরিকত্ব পায়নি, মানে হেয়ারিং এর মাধ্যমে। তো এই দুটো শ্রেণীর লোকেদের স্যার এখন মানে কি হবে, যে হেয়ারিং এর নোটিশ হবে সেখানে? তুমি তো অনেকটা পার্টিনেন্ট কোশ্চেন করেছো, সবার একটা জানার ইচ্ছা রয়েছে। তো এখন একদম বার্নিং ইস্যু এসআইআর এর হিয়ারিং চলছে, সেকেন্ড ফেজ। অর্থাৎ প্রথম ফেজ তো ইনঅগ্রেশন ফর্ম দেওয়া, জমা নেওয়া। এবার আনম্যাপ যারা হচ্ছে, হিয়ারিং এর প্রথম স্টেজে আনম্যাপদের ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? যে দেখার জন্যে যে তার সপক্ষে ফাইনাল লিস্টের নাম তোলার জন্যে কি কি যুক্তি কাগজ আছে, কি কি ডকুমেন্ট আছে, সেগুলোকে জমা দেওয়ার জন্য। তো এখানে একটা ভীষণ মজার ব্যাপার ঘটে যাচ্ছে, মানে আমার কাছে প্রচুর ফোন আসে, সেই জন্য বলি। অনেকেই সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, অথচ আনম্যাপড রয়েছেন, তাদের হিয়ারিংয়ে এসআইআর এ ডাক পড়ছে, রাইট? তাদের কি হবে? তারা কি করবে না? এটা তো মানে আসলে কি জানো, মানে একটা অভিনব সিচুয়েশন। তো এই পশ্চিমবঙ্গের, দেখো সারা ভারতবর্ষ জুড়ে এখন 12টা স্টেটে এসআইআর হচ্ছে সাইলেন্টলি, প্রায় অলমোস্ট পিসফুলি কাজগুলি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কেন এত সমস্যা? সত্যটাকে তো গোপন করে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ মিথ্যেটাকেই সত্যি বলে আঁকড়ে ধরছে। এই সিএটা যদি না হতো, তুমি ভাবো তো, যে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের কি কোনো অল্টারনেটিভ ছিল? না স্যার, এই 12টা কাগজের মধ্যে তারা যদি দেখাতে পারতো তাহলে নাম থাকতো, না হলে আর কোনো অপশানই ছিল না। তাহলে যে বন্ধুরা মানে কি বলবো, মানে আত্মপ্রবঞ্চনা করছেন, তারা, সে তো নিজে জানে যে কোন বর্ডার দিয়ে কবে কত বছর বয়সে বাংলাদেশ থেকে এখানে আসতে বাধ্য হয়েছে হিন্দু শরণার্থী ভাই। সে তো 1-2 জন নয়, 1-2 লাখও নয়, সে তো কোটি কোটি। ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গলের পপুলেশনের লায়ন্স শেয়ার না হলেও নিয়ারলি
নিয়ারলি অনেকটা লায়ন শেয়ারও বলা যেতে পারে, বলা যেতে পারে। কয়েকটি ডিস্ট্রিক্টে তো বাদ দিলে কিছু থাকবেই থাকবেই না। না, হ্যাঁ। তবে এই সিচুয়েশনে ওই যে এসআইআর এ ডাকায়ের যে প্রথম যে জায়গাটা আছে না, যে কি কি ডকুমেন্ট লাগবে, সেখানে তো ওই 87 সালের আগে জন্ম, 1 জুলাইয়ের আগে জন্ম হলে কি, 2004 সালের 2 ডিসেম্বরের আগে জন্ম হলে কি, এসব ভারতবর্ষের জন্ম, এবং তারপরে জন্ম হলে কি, এই যে ডকুমেন্টগুলো 11টা ডকুমেন্ট গুছিয়ে নিয়ে যাওয়া নিজের, তারপরে জন্ম তারিখ অনুযায়ী নিজের বাবা মায়ের, এই যে যে জিনিসগুলো তো আসলে উদ্বাস্তু মানুষের সঙ্গে এটা লজিক্যালি অ্যাট দ্য সেম টাইম লিগালি কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ইনসিডেন্টালি কেউ 2000 সালে এসছে, ম্যানেজ করে ফেলেছে, ভোটার লিস্টে 2002-এ নাম উঠে গেছে, তার জন্য খুব একটা আনন্দিত হওয়াটা খুব একটা যে খুশির খবর বা বুদ্ধিমানের কাজ তা তো নয়। মানে তার আরো কারণ আগে এসছে, ধরুন স্যার 90-তে 80-তে এসছে, তাদের তো নাম ছিল 2002। একদম তাই। ওটার সঙ্গে তো মানে তিনি যে বাই বার্থ ইন্ডিয়ান, সে তো তিনি জানেন তিনি বাই বার্থ ইন্ডিয়ান কি না, নাকি উনি শরণার্থী বাংলাদেশ থেকে এখানে আসতে বাধ্য হয়েছেন। অতএব সিএর যারা বিরোধিতা করে, দুটো অ্যাঙ্গেল থেকে করে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে নিজে সত্যের মুখোমুখি হতে চায় না সেই লোকগুলো, যার দরকার, যার সিএতে অ্যাপ্লিকেশন করার দরকার। তোমাকে আমি অনুপ বলতে পারি, মানে আমরা তো সবাই এই বাসি উত্তর 24 বাস করি, তুমিও করো, তো এখানে তো একদম সত্যি ঘটনার সঙ্গে তো আমরা এনকাউন্টার করি সব সময়। এখানে অনেক অনেক প্রতিষ্ঠিত সরকারি অফিসে অনেক বড় বড় অফিসারও আছেন, যারা বাংলাদেশ থেকে, জন্ম তাদের বাংলাদেশে, এখানে এসে উদ্বাস্তু হয়ে এসে স্কুল কলেজে 9-10-এ ভর্তি হয়ে পড়াশুনো করে চাকরি পেয়েছে, বাইবার দেখিয়েছেন। তো ওরাই না সব থেকে বেশি বিরোধিতা করছে। মানে ওরা কোনো মতেই ভাবছে কি যন্ত্রণা, নিজের জন্মস্থান লুকিয়ে টুকিয়ে কায়দা কলম করে তো ছিলাম ভালো, আবার কি, আবার নিজেকে ডিসক্লোজ করা, আবার তো এরকম একটা কিন্তু তাদের মধ্যে একটা মানে মূর্খের স্বর্গে বাস করার মতো। এরা কিন্তু মানে বেঁচে আছে, মরমে মরে গেছে এরা। নিজের জন্মভূমিকে যে বলতে পারে না, প্রণাম করতে পারে না, প্রণাম তো দূরের কথা, স্বীকার করতে পারছে না, সে জীবন কি জীবন বলো? তো সিএর বিরোধিতা এই এই সংখ্যক কিছু মানুষ করছে। তো এবার তুমি ভাবো যে যারা যারা ওই এই যে কাগজগুলির মধ্যে যে কাগজগুলো দেখাতে পারছে না, অনেক কিছুদিন পরে এসছে তারা, বা ওই লোকগুলোরও যদি কখনো এনআরসি হয়, কখনো কি হবে, তখন তো প্লেস অফ বার্থ তো দেখা হবে, তাকেই প্রমাণ করতে হবে যে আমি বাই বার্থ ইন্ডিয়ান দেখাচ্ছি। তো এই যে সিএর যে আইনটা করেছে, এরা এটাকে অ্যাভয়েড করার জন্য না আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওরা কিন্তু মনের গভীরে জানে এছাড়া কিন্তু বাকিটা সবটাই মিথ্যের দ্বারা পরিচালিত হবে। এসআইআর এর ক্ষেত্রে একদমই তাই হচ্ছে। প্রচুর ফোন আসছে, আমি সিএতে তো অ্যাপ্লিকেশন করেছি, ওয়েটিং এ রয়েছি, এখনো সার্টিফিকেট পাইনি। দুই ধরনের মানুষ আছে, যারা আনম্যাপ রয়েছে তাদের কথা বলছি। এক ধরনের মানুষের কি হচ্ছে, তারা এখানে এসে মাধ্যমিক পাশ করেছে, চাকরি বাকরি করে বা প্রতিষ্ঠিত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে, তারা তো আনম্যাপটা ওখানে গিয়ে ডকুমেন্টগুলো দিয়ে করে নেবে, হ্যাঁ, ফাইনাল ভোটার লিস্টে নাম চলে আসবে। যাদের নেই তাদের কি হবে? দুই ধরনের মানুষ। তো এই দুই ধরনের মানুষই কিন্তু সিএতে অ্যাপ্লিকেশন করছেন এখন। তাহলে এক ধরনের মানুষ যারা এখন এসআইআর এ হিয়ারিং এ যাবে, আনম্যাপড ডাক পেয়েছেন, নোটিশ পেয়েছেন, কেউ কেউ গিয়ে তার এই যে এক্সিস্টিং কাগজ দিয়ে ভোটার লিস্টের নামটা তুলে আসতে পারছেন, তাদের তো যেতেই পারে। আবার মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। আর আবার যাদের এইগুলো নেই, সিএতে তারাও অ্যাপ্লিকেশন করেছে, কেউ কেউ মানে ওয়েট করছে পাওয়ার জন্যে, ওয়েটিং এ আছে, কেউ কেউ পেয়ে গেছে না। তো এরা সবাই ফোন করেছে, কি করা যাবে? তো
যারা, আমার বক্তব্য হচ্ছে যাদের অলরেডি ভোটার লিস্টে নাম আছে 25 সালের, আনম্যাপ রয়েছে, তারাই 11টা ডকুমেন্টের মধ্যে যেটা আছে, তারা যদি সিটিজেনশিপ না পেয়ে থাকে, এখনো ওয়েটিংয়ে আছে, তাহলে এই 11টা ডকুমেন্টের যে কোনো একটা দিয়েই নামটা উঠে যাক, কোনো সমস্যা নেই। আর যারা সিটিজেনশিপ পেয়ে গেছেন, তারা সিটিজেনশিপ সার্টিফিকেটটা দিলে আনম্যাপড ম্যাপড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে না? আর একটু যোগ করি, সেটা হচ্ছে যে এই যাদের সিটিজেনশিপটা পাননি এখনো, দর্শক বন্ধুরা দেখবেন কমেন্ট করবে, আমরা কি করব? এই আগের কথাটার মধ্যে উত্তর রয়েছে। আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট পেলে ভোটার লিস্টে নাম থাকুক বা না থাকুক, তাতে আপনার ভারতীয় নাগরিকত্বকে অ্যাফেক্ট করবে না। আজকে আপনি ওয়েট করছেন, আমার ধারণা যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যাদের হিয়ারিং হয়ে গেছে, এই দুই ধরনের মানুষই ওয়েটিংয়ে আছে, এরা খুব দ্রুত সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যাবেন। এসআইআরে যদি উপস্থিত হতে পারেন, হন, যদি সার্টিফিকেট এর মধ্যে পেয়ে যান, পাবেন, তাহলে নাম উঠে যাবে। না পেলেও ভাবনার কিছু নেই, আপনি সিটিজেনশিপ পাবেন খুব তাড়াতাড়ি। পেলেই সিটিজেনশিপ সার্টিফিকেটটা দিয়ে এসআইআর এর পরেই আবার সামারি রিভিশন হবে, তো 10-20 দিনের মধ্যে আবার শুরু হয়ে যাবে সামারি রিভিশন। তখন আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আপনি নামটা তুলে নেবেন। আবার তো ভোটার লিস্টে নাম ওঠা নিয়ে কথা। হ্যাঁ দর্শক বন্ধু, অনুপ, এটা ঠিক যে এই অপেক্ষার সময়টা একটু তো অ্যাংজাইটির মধ্যে আছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের আশ্বস্ত করে বলছি, একদম অ্যাংজাইটির কোনো জায়গা নেই। ভীষণ দ্রুত গতিতে কাজ এগোচ্ছে সিএ এর। যেমন অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে পড়ছে, ঠিক তেমনই একটা উদাহরণ দিই। প্রথম শুরু হয়েছিল ডিএলসি উত্তর 24 ঘন্টায় একটা ডিএলসি দিয়ে, 2 সপ্তাহে 3 সপ্তাহে একবার বসতেন। তারপরে সেটা বাড়তে বাড়তে এখন 5খানা ডিএলসি হয়েছে উত্তর 24 পরগনায়, বারাসাতে হেড পোস্ট অফিসে, এবং কয়েকটা ডিএলসি ডেইলি বসছে রেগুলার বেসিসে। প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, প্রচুর হিয়ারিং হচ্ছে, হিয়ারিংটার গতি বেড়েছে, অ্যাপ্রুভ করার মানে ফরওয়ার্ডিং করার গতি বেড়েছে, ফাইনাল অ্যাপ্রুভালের গতি সাংঘাতিক বেড়েছে। কিন্তু ওই অপেক্ষার সময় তো কাটতে চায় না, তার জন্য খুব লম্বা রাত্রি মনে হচ্ছে কখন সকাল আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন যদি সময়ের মানে সত্যিকারের নিরপেক্ষভাবে সময়টাকে আপনারা হিসাব করে দেখেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। তখন এই এসআইআরটা আপনাদের কাছে খুব আনন্দের বিষয় হবে। স্যার, অ্যাকচুয়ালি লোকে কেন অ্যাংজাইটিতে রয়েছে, আমার সাথে অনেকের কথা হয়েছে, তারা জানে না তাকে কতদিন অপেক্ষা করতে হবে। মানে ধরুন কারোর কালকে সিটিজেনশিপ সে পাবে, সে আজকে রাতেও তো জানে না যে সে কবে পাবে। সে ভাবছে আমি তো কবে অ্যাপ্লিকেশন করেছি, এখনো পাইনি, কি হবে কি হবে। যখনই পরের দিন সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে সে, তখন কিন্তু তারই কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কিরকম? মানে সে বলছে না এইটুকু সময় তো লাগবেই, সিটিজেনশিপ সার্টিফিকেট দেবে একটা দেশের, এইটুকু টাইম তো, আমার তো খুব বেশি টাইম লাগেনি, 3 মাসের মধ্যে হয়ে গেছে। কিন্তু তার আগের দিন কিন্তু সে বলছে 3 মাস হয়ে গেল আমি অ্যাপ্লিকেশন করেছি, এখনো তো আমি সার্টিফিকেট পাইনি, কত দেরি হবে। তো এই যে অপেক্ষার সময়টার জন্য স্যার একটু ওই অ্যাংজাইটিটা থাকে। তো দর্শক বন্ধুদের বলবো একদম অ্যাংজাইটির শিকার হবেন না। এসআইআরটাকে যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওয়েট করছেন, বা যারা করতে চাইছেন, একদম এসআইআরটা নিয়ে মাথায় চাপ নেবেন না। আপনাদের এই 2026 সালের যে বিধানসভা নির্বাচন আছে, এর মধ্যেই আপনি ভোট দিতে পারবেন, এসআইআর এ নাম থাকুক বা নাম না থাকুক। না থাকলে কি করে পারবে? সিটিজেনশিপ পেয়ে গেলেই, সেটা দেখালেই ইমিডিয়েট সামারি রিভিশন বা সবসময় রিভিশন চলতে থাকে, অ্যাপ্লিকেশন করাই যায়, তো তাতে আপনারা করতে পারবেন, একদম দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। যারা হিন্দু শরণার্থী তাদের নাম স্যার কাটা গেলেও না, কাটা যাবে। দেখো, যারা সিএতে অ্যাপ্লিকেশন করেনি তাদের তো অল্টারনেটিভ নেই, প্রথমে তো বললাম। অতএব যাদের এসে আনম্যাপড রয়ে গেছেন, তাদের সিএতে অ্যাপ্লিকেশন করা ছাড়া তাদের তো দ্বিতীয় রাস্তা খোলা নেই। স্যার আপনি আপনার কাছ থেকে একটা বার্তা চাইছি,
তাদের জন্য যাদের হয়তো আনম্যাপড রয়েছে বা ম্যাপড রয়েছে, যাই হোক স্যার, এসআইআর তারা হয়তো সিএ সার্টিফিকেট ছাড়া 12টা ডকুমেন্টসের কোনো একটা দিয়ে দেবে, দিয়ে সার্টিফিকেট এসআইআর এর নামটা থেকে যাবে তাদের, তাদেরও কি সিএ করতে হবে? 100% সিএ তো সেই করবে যে তার প্লেস অফ বার্থটা প্রকাশ্যে ডিক্লেয়ার করতে পারছে না, হুম, অর্থাৎ যার জন্ম বাংলাদেশে ব্যক্তি বা পূর্ব পাকিস্তানে, তিনি সিএর অন্তর্ভুক্ত, তাকেই করতে হবে। আজকে 2002 এর ম্যাপিং এ নাম উঠে গেছে মানে আমি লটারি পেয়েছি, কালকে তো আমার অন্য তা যারা প্রসঙ্গ আসবে না। যারা তার শৈশবকে বর্ণনা করতে পারে না, লোকের সামনে খুলে বলতে পারে না, তাদের জন্য সিএ। তাদেরই একটা বড় অংশ জানে তো, মানে এতটা আত্মপ্রবঞ্চনা করে, খুব মাঝে মাঝে খুব হতাশ আচ্ছা, খুব দুঃখ লাগে। লাগে একটা জিনিসে যে দেখুন, মানুষ তো তার লাইফ এনজয় করে, অন্য যারা রয়েছে তারা ঘুরতে যাচ্ছে, সমস্ত কিছু করে তার লাইফটাকে এনজয় করছে, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা সারা জীবন কাটিয়ে দিচ্ছেন তার ডকুমেন্টস জোগাড় করতে আর নিজেকে লুকিয়ে রাখতেছে। হ্যাঁ, তার থেকে মুক্তি তো সিটিজেনশিপ সার্টিফিকেট সিএ, এইটাই তো মানুষ কেন বুঝতে পারছে না। চাকরিও যাবে না বন্ধু, অনেক কষ্ট করে আপনি একটা প্রতিষ্ঠিত হয়েছেন, কিছুতেই কোনো এফেক্ট হবে না। তো লেখাই আছে সিএ 2019-এর যে আইনটা হয়েছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালের যে সংশোধনী এসছে 6B ধারায়, যে কোনো রাইটস অ্যান্ড প্রিভিলেজেস থেকে তাকে ডিপ্রাইভ করা যাবে না ফর মেকিং অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার সিএ 2019। একদম পরিষ্কার করে আইনে লেখা আছে, সংসদে পাশ হয়েছে, রাষ্ট্রপতি সই করেছেন। দেখো মানে কতটা নেতিবাচক ভাবনা। এবং দেখো আমার না খুব স্ট্রাইকিং লাগে যাদের সত্যি এই দেশীয় একেবারে জন্ম, বর্ন অ্যান্ড ব্রট আপ, যাদের কোনো ব্যাপারে, তারা সিএটাকে অনেকেই সাপোর্ট করছে। সত্যিই তো বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এইভাবে এসে নিজেকে আত্মপরিচয় লুকিয়ে রেখে কত কষ্টের মধ্যে থাকে, তাদের জন্য সিএ হয়েছে, করুক না, তারা সার্টিফিকেট পাক। হয় না, যারা বাংলাদেশ থেকে এসে যাদের জন্য প্রয়োজন, তাদের একটা বড় অংশ মানে লুকিয়ে থাকছে। তার থেকে বড় কথা, বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, যাতে অন্যরা অ্যাপ্লিকেশন করলে তার উপরে একটা অ্যাপ্লিকেশন করার জন্য চাপ আসবে, নিজের উপরে নিজেরই একটা চাপ আসবে। বাড়িতে তাহলে এমন ঘটেছে, আমি তোমাকে বলছি, বাড়িতে 3 ভাই বোন, আমার কাছে তো প্রচুর লোক আসে। ছোট বোন স্কুল টিচার, বড় ভাই WBCS অফিসার, আর একজন কোথায় চাকরি করে। ছোট বোন এসে আমাকে আগের দিন বলছে, স্যার আমি সিএতে অ্যাপ্লিকেশন করতে চাই, কিন্তু আমার বাড়ির দাদারা খুব বাধা দিচ্ছে, বলছে যে তোমার করতে হবে না, এটা করলে অসুবিধা আছে, করা যাবে না। আমি স্যার করতে চাই, এত সুন্দর একটা আইন, আমার আমার আত্মপরিচয়টাকে মেলে ধরার যে সুযোগ পেয়েছি, আমি কেন করব না স্যার? কেন আমার দাদা বাধা দিচ্ছে? দাদা তো বড় অফিসার, সে তো আইন কানুন টানুন জানে। আমি বললাম, দাদা তো আইনটা জানে, অবশ্যই জানে, কিন্তু দাদা নিজেকে মেলে ধরতে পারছে না সত্যের সামনে, এতটা সংকুচিত করে রেখেছে। তুমি অ্যাপ্লিকেশন করো, তুমি সিটিজেনশিপ পাও, তুমি দেখবে দাদা তোমার সার্টিফিকেট দেখে, তো স্কুল টিচার ম্যাডাম, তো তোমার দাদা তোমার সার্টিফিকেট দেখে কিছুদিন পর্যালোচনা করবে, দেখবে আস্তে আস্তে আবার এগিয়ে এসে দাদাও করবে। মানে একই পরিবারে এরকম ভিন্ন ভাবনা তৈরি হচ্ছে, অথচ সহজ সরল একটা নিয়ম। আজকে এসআইআর, যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট আছে তাদের কাছে এসআইআর কিন্তু কোনো বিষয় না। একটা কথা তোমাকে বলি অনুপ, এই সবে 2 দিন শুরু হলো, তো সিএর সার্টিফিকেটটা কোথাও কোথাও রিউমার রটানো হচ্ছে, বা কোথাও কোথাও অনীহা প্রকাশ করা হচ্ছে যে এই ম্যাপিং করার কাজে হিয়ারিংয়ে সিএস সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেড হবে কি হবে না। এই হবে না কথাটা একেবারে একটা নেগেটিভ এবং বাতুলতা মাত্র। ওখানে আসলে কি দেখতে চাওয়া, যে তুমি ভারতের নাগরিক কিনা, ওখানে বসবাস করো কিনা, 18 বছর পূর্ণ হয়েছে কিনা। তা সিটিজেনশিপ সার্টিফিকেটে ডেট অফ বার্থটাও লেখা থাকে, 18 বছর পূর্ণ বোঝা যাচ্ছে। তুমি ভারতের নাগরিক কিনা সিটিজেনশিপ সার্টিফিকেট ইটসেলফ সেটা প্রমাণ করে দিচ্ছে। তুমি কোথায় বসবাস করো সিটিজেনশিপ সার্টিফিকেটে সেটাও লেখা থাকছে, তুমি কবে থেকে নাগরিক সেটাও লেখা থাকছে। তাহলে ওই একটা সার্টিফিকেটেই তো নাম উঠে যাবে, পৃথিবীতে কেউ আটকাতে পারবে না যে সিটিজেনশিপ সার্টিফিকেট নেব না, কোনো অফিসার বলতে পারবে না।
স্যার একটা কথা শুনছি, মানে অনেক আমরা নিচ্ছি, সব জায়গায় নিচ্ছে, আসলে নতুন একটা সার্টিফিকেট তো অনেকের মধ্যে এই ইনার্শিয়াটা আছে, এটা তো দেখিনি কোনোদিন, এটা নেওয়া যায় কিনা, চেয়েছে তো বার্থ সার্টিফিকেট, তার পরিবর্তে আবার কি একটা সার্টিফিকেট দিল, এটা অনেকের মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ আছে। কিন্তু বড় অংশ কিন্তু এটা খুব গ্লাডলি এটাকে বলছে ওটা থাকলে ওটাই দিন, ওটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য, সব মানে ভালো, ওটা দিন। আর তারপর দেখে দেখে বাকিটা সবাই এই 1-2 দিন লাগবে, এই ইনার্শিয়াটা কেটে যাবে, সবাই এটা নেবে এবং নিতে হবে তাকে, এটা আবার বাধ্যতামূলক স্যার, একটা সিটিজেনশিপ confusion সার্টিফিকেট। লোকেদের অতএব মধ্যে এসআইআর এ রয়েছে। কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেটটা কিন্তু আচ্ছা। অ্যাকসেপ্টেড হচ্ছে, আমার কাছে মাল্টিপল উদাহরণ আসছে, আমার কাছে আসছে না, ইনফর্ম করছে। আর লোকে- কোনো কোনো জায়গায় এরকম আসছে, তারা ভয় পাচ্ছে, ওই যারা ওখানে হেয়ারিং করে তারা ওই যে কয়েকটা ডকুমেন্টের একটা লিস্ট করেছে, কিন্তু ওই ডকুমেন্টের আগে একটা লিস্ট আছে, সেখানে বলা হয়েছে, দেখবেন আমার কাছে আছে, আমি দেখিয়ে দেবো একবার, ইনস্ট্রাকশনে আছে, দেখো এই যে যে চিঠিগুলো আসছে না হেয়ারিং এর জন্য, এই চিঠির সঙ্গে একটা ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া আছে, সেখানে দেখবে দেওয়া আছে যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে, নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন, ব্যাস ওটা দিলেই হয়ে গেল। তুমি এটা তোমার ইসে পরে দেখিয়ে দিও ঠিক। তুমি আমরা যখন একটা ওটা ইয়ে ভিডিওতে করবে। দেখিয়ে হ্যাঁ, দেবো, স্যার। তো এটা রয়েছেই, এটা প্রথম ইনার্শিয়া কাজ করছে, অতএব এটাও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। করবো কি করবো না, এর কোনো অপশানের জায়গা নেই, ম্যান্ডেটরিলি করতে হবে। এখন স্যার লোকের মানে এটা একদম প্রতিষ্ঠিত সত্য যে সিএ অ্যাকসেপ্ট করবে বা করতে বাধ্য, করতে বাধ্য, কিন্তু এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা একদম। কিন্তু একটা শ্রেণীর লোক স্যার বলার চেষ্টা করছে যে সিএ সার্টিফিকেট দিলে তাকে আবার ফর্ম 6 ফিল আপ না। করে নতুন করে না না না, ওটা হচ্ছে যে তাহলে সিএ সার্টিফিকেট দিলে তুমি এটা মেনে নিচ্ছ, এটা নাগরিকত্ব সার্টিফিকেট, রাইট? তা যার ভোটার লিস্টের নামই নেই তাকে তো ফর্ম 6 দিয়েই করতে হবে, যে নতুন করে নাম তুলবে তাকে তো ফর্ম 6 সবাইকেই করতে হয়, তো ফর্ম 6 এর প্রমাণপত্র হিসাবে সিএটা দেবে, এটা বলা হয়েছে। আর অলরেডি ম্যাপিং এর ক্ষেত্রে, কারণ এটা তো সিটিজেনশিপ সার্টিফিকেট রেট্রোস্পেক্টিভলি এফেক্টেড হচ্ছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি অনুপ, ধরো কেউ 2020-তে ভোটার লিস্টের নাম তুলেছে বাংলাদেশের হিন্দু উদ্বাস্তু, হ্যাঁ, বা শরণার্থী, ওই আমি একটু আগে বলছিলাম না, এটা তো হলো ওপেন সিক্রেট, তো নাম তুলেছে। এবার নাগরিকত্ব সার্টিফিকেটে লেখা আছে উনি 84 সালে বাংলাদেশ থেকে এসেছেন, তার নাগরিকত্বটা 84 সাল থেকে 84 সাল থেকেই কিন্তু গ্রান্টেড হলো, অ্যাকসেপ্টেড হলো। তাহলে 2002 সালে তিনি যদি 2000 সালে যদি তিনি ভোটার লিস্টের নাম উঠিয়ে থাকেন, সে তো আইনতই করেছেন, এই সার্টিফিকেট অনুযায়ী তাই হয়েছে একদম। অতএব এটা যদি তার সিটিজেনশিপ যেদিন থেকে তার আগে যদি ভোটার লিস্টের নাম থাকে, তাহলে সেটা একটা লিগ্যাল কমপ্লিকেসি আসতে পারে, সরি, তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নেই। স্যার, তাহলে এতক্ষণে আলোচনায় যেটা আমরা স্যার কনক্লুড করতে পারি যে যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেছেন তারা নাগরিকত্ব পেয়ে গেলে তো তাদের নাম থাকবেই, আর যারা নাগরিকত্ব পাওয়ার জন্য কিউতে আসেন তারা এর ভিতরে এসআইআর সম্পন্ন হওয়ার যে কোনো আগে সার্টিফিকেট পেলে তাদেরও নাম থাকবে, বা যদি এসআইআর সম্পূর্ণ হওয়ার ভিতরে তারা সার্টিফিকেট না পান, পরে পান, তাহলে তারা আবার সাথে সাথে নাম তুলেও নিতে পারে। একেবারেই তাই। কিন্তু হিন্দুদের নাম বাদ যাবে তাদের যারা সিএ তে আবেদন করবেন না এবং এই ডকুমেন্টগুলোর 12টা তাদের নেই এবং আনম্যাপড রয়েছে, তাদের নাম বাদ যাবে। বাদ যাবে না, বেসিক্যালি হিন্দুরা মানে আমি তো একটু পরিবারের উদাহরণ দিলাম, তো 1 by 1 এরা আস্তে আস্তে এগিয়ে আসবে, তারপরে এগিয়ে এসে করবে। সবাই অ্যাপ্লিকেশন করবে, সবাই সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে নেবে যাদের প্রয়োজন, যাদের জন্ম বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে, সে সমাজের বা যে কোনো অবস্থানেই থাকুক না কেন, সমাজের যে স্তরেই থাকুক না কেন, প্রত্যেকেরই এটা প্রয়োজন, এটা করে নিতে হবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই। যারা এটা সম্পর্কে ভুল করে, অদ্ভুত লাগে জানো, কিছুদিন আগে, আমি তো নাম বলবো না, কয়েকজন ইউটিউবার বন্ধু আছে আমাদের, তো ওনারা, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, তাদের পেডিগ্রি জানি, তারাও বাংলাদেশ থেকে এসছে, তারা ওই 84-এর আগে কোনো একটা সময় এসে সিটিজেনশিপ সার্টিফিকেট আগে যেমন হতো তেমন করে নিয়েছে, তারা নিজেরাই সিটিজেনশিপ, বাংলাদেশে লেখাপড়া করেছে বা পূর্ব পাকিস্তানে লেখাপড়া করেছে, এখানে এসে সিটিজেনশিপ করে তারা প্রতিষ্ঠিত, সেই সার্টিফিকেটটার মাধ্যমেই নাগরিকত্ব অর্জন করেছে, চাকরি বাকরি করে রিটায়ার করে গেছে, তারা ইউটিউবে এসে বলছে এটা ঠিক জিনিস নয়। আরে বাবা, তুমি তো নিজে সিটিজেনশিপ করে বাংলাদেশ থেকে এসে প্রতিষ্ঠিত হয়েছো, তুমি নিজের জীবনটাকে অস্বীকার করে মানুষকে মিসগাইড করছো।
এইটা না বড্ড তা আমরা তো এরকমও কষ্টদায়ক। পেয়েছি যারা উদ্বাস্তুদের নেতা বলেও নিজেদেরকে দাবি করেন, তারা তার পরিবারকে সিএ এর মাধ্যমে সুরক্ষিত করে লোককে বলেছে সিএ সার্টিফিকেট না। এটা আর কি বলবো, বলে এমন লোকের উদাহরণ আমার কাছে আছে, তারা পলিটিক্যাল কারণে বাইরে গিয়ে সিএ বিরোধিতা করে যাচ্ছেন, রাতের অন্ধকারে বা সন্ধ্যার সময় আস্তে টুক করে আমার মতো কারো বা তোমার মতো কারো সাহায্য নিয়ে এসে, বা আমাদের অনির্বাণ নন্দী আছে আমাদের ছোট ভাই, ও তো সিএর অ্যাপ্লিকেশনের একেবারে মাস্টার হয়ে গেছে, ওদের কাছে এসে এসে গোপনে সিটিজেনশিপ সার্টিফিকেটে সিটিজেনশিপের সিএর আন্ডারে অ্যাপ্লিকেশন করে যাচ্ছেন, নিজের জন্যে, নিজের ভাই, পরিবার এই সবাই। পরিবার আত্মীয় স্বজন সবার জন্য, আবার বাইরে গিয়ে সিটিজেনশিপের বিরোধিতা করছে, সি এর বিরোধিতা করে যাচ্ছেন। মানে অদ্ভুত একটা, মানে মানসিক ডাইলেমার যুগে অন্তত বাংলাদেশের থেকে আগত শরণার্থীরা অবস্থান করছেন এবং মানুষকে মিসগাইড করছেন। তেমনি কিছু কিছু চ্যানেল আছে, সংবাদ মাধ্যম, এরা যখনই সুযোগ পায় এদের এই ভয়টাকে না একটু ইয়ে করে দেয়। এই যে এখন তো শীতকাল, না আমাদের ছোটবেলায় গ্রামে যখন থাকতাম, ঠান্ডা থেকে একটু বাঁচার জন্য শীতের ইয়ে থেকে কোথাও একটু ওই আগুন জ্বালিয়ে দিয়ে, আগুনটা এখন নিভে যেত, আমরা একটু হাওয়া দিতাম না, তা এরাও মাঝে মাঝে এইভাবে না হাওয়া দেয়, হাওয়া দিয়ে ভয়টা বাড়িয়ে দেয় সংবাদ মাধ্যমরা। অদ্ভুত ব্যাপার। তো ওরাও জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো এটা নিয়ে আমাদের সাথেও ইন্টারাকশন হয় যে কেন এত ভয় দেখাও বাবা, বরং পজিটিভ করে ওদেরকে এগিয়ে নিয়ে যাও। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ স্যার, আর একটা বিষয়ে আমরা আসবো স্যার, যে জায়গাটায় এটা তো আমরা এতক্ষণ আলোচনা করলাম যারা 2014 আগে এসছে, যারা 2014 সালের পরে বাংলাদেশ থেকে আসতে যে হিন্দু শরণার্থীরা বাধ্য হয়েছেন, তারা তো এই মোমেন্টে সিএ তে আবেদন করতে পারবে না। তারা তো সেফগার্ড পেয়েই গেছে, তারা তো থাকতে পারবে এখানে, তুমি তো জানো হ্যাঁ, যে 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসলে তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের তো আর কোনো সমস্যা নেই। তারা ভোটার লিস্টে নাম না থাকলেও তাদের কোনো থাকতে এখানে কোনো সমস্যা নেই, বা কোনো কাজেই কোনো সমস্যা তারাও নেই। ধীরে ধীরে আইনটা, ওই বললাম সংসদে আবার সিটিজেনশিপ অ্যাক্ট আবার একটু ওই ইয়ে হবে, সংশোধিত হয়ে যাবে। 2024 সাল অব্দি তো অলরেডি 5% ফরেনার্স অ্যাক্টে তারা ছাড় পেয়েছে, হয়ে যাবে। যখনই ওটা দেখো সিএতে দেবে তখনই তারা 14 সালের 15 সালের সার্কুলারে বলা হয়েছিল 14 সালের 31শে ডিসেম্বর, তারপরে আইনটা পাস হতে হতে 19 সাল হলো। এতদিন, এটা বোধহয় অতদিন যাবে না, এর হয়তো আমি জানি না, মাননীয় কেন্দ্রীয় সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রীরা আছেন ওরা নিশ্চয়ই যে মানবিকতার পরিচয় দিয়েছে সে মানবিকতার পরিচয় আবার দিয়ে খুব তাড়াতাড়ি 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে মানুষরা এসছেন বাংলাদেশ থেকে, হিন্দুরা বা আসতে রাদার বাধ্য হয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবেন, এই আশা রাখি। এটা পেয়ে গেলে অনেক লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী উপকৃত হবে, অনেকেই উপকৃত হয়েছে স্যার 2014 সাল অব্দি ছাড়ার জন্য। 24 অব্দি যদি সরকার অ্যালাউ করে তাহলে আরো অনেকে উপকৃত হবে। একদম, একেবারে। স্যার ধন্যবাদ স্যার, আজকে নমস্কার।